নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল ও কুমারের অ্যাডভেঞ্চার গল্প মানধাতার মুল্লুকে। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা মানধাতার মুল্লুকে দ্বিতীয় পর্ব। আরবদের একটি প্রবাদ, নীল নদের জল একবার যে পান করেছে আবার তা পান করবার জন্য তাকে প্রত্যাগমন করতে হবে। প্রবাদটা হয়তো অমূলক নয়, কারণ এবার নিয়ে এই অঞ্চলে বিমল ও কুমারের আশা হলো বারবার 3বার। তাদের প্রথম ও দ্বিতীয়বারের ভ্রমণ কাহিনী লিপিবদ্ধ করা হয়েছে আপাতজকের ধন ও রত্নপুরের যাত্রী উপন্যাসে। দ্বীপনগরী মোম্বাসা আগে ছিল 1888 থেকে 1907 খ্রিস্টাব্দে ইংরেজ অধিকৃত পূর্ব আফ্রিকার রাজধানী। বয়স তার প্রাচীন। 1331 খ্রিস্টাব্দেও বিখ্যাত আরব ভ্রমণকারী ইবন বতুতা তাকে একটি বৃহৎ জনপদ বলে বর্ণনা করেছেন। 1498 খ্রিস্টাব্দেও পর্তুগিজ নৌবীর ভাস্কো দি গামা এখানে এসে ব্যবসা বাণিজ্যের প্রাধান্য দেখে গিয়েছেন। ভারতবর্ষ থেকে জলপথে পূর্ব আফ্রিকায় আসতে গেলে আজও প্রথমে এসে নামতে হয় মোম্বাসার কিলিন্দিনি বন্দরে। মোম্বাসাকে নিয়ে আরব ও পর্তুগিজের মধ্যে অনেক যুদ্ধ বিগ্রহ হয়ে গেছে। কখনো জিতেছে আরবরা, কখনো পর্তুগিজরা। 1593 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এখানে যে দুর্গ নির্মাণ করেছিল আজও তা বিদ্যমান আছে, কিন্তু এখন আর তা আরব বা পর্তুগিজ কারোর ভোগেই লাগে না। মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসেছে সর্বগ্রাসী ইংরেজরা। সেখানে আছে তাদের সামরিক রসদের ভাণ্ডার এবং কয়েকখানা। এই প্রাচীন দুর্গটির অবস্থান সুন্দর। 40 ফুট উঁচু প্রবাল শৈলের উপরে দাঁড়িয়ে সে কাটিয়ে দিয়েছে শতাব্দীর পর শতাব্দী, এবং তার সম্মুখ দিয়ে উচ্ছ্বসিত হয়ে বয়ে যায় সুনীল ভারত সাগরের অশ্রান্ত তরঙ্গমালা। বন্দর থেকে বিমল, কুমার, রোলা, বিনয়বাবু, কমল ও রামহরি প্রমুখ নিয়ে রিক্সাগুলো ছুটতে লাগলো হোটেলের দিকে, এবং আরোহীদের কৌতূহলী চক্ষু নিবদ্ধ হয়ে পড়িল রাজপথের দৃশ্যের দিকে। আফ্রিকাকে আগে সকলে মনে করত রহস্যময় দেশ, কিন্তু তার পূর্ব প্রান্তরে সমুদ্র তীরবর্তী নগরগুলো এখন যেন হয়ে উঠেছে সর্বজনীন। রাজপথ দিয়ে ছুটছে রিক্সা, মোটর, ট্যাক্সি ও লরি, এবং তাদের আরোহীদের মধ্যে দেখা যাচ্ছে হরেক রকম পোশাক পরা নানান দেশের নানান জাতের লোক। শ্বেতাঙ্গ ইউরোপীয়, কালো কুচকুচে সোহাইলি বা স্থানীয় বাসিন্দা, অপেক্ষাকৃত অল্প কালো আরব এবং সাধারণত শ্যামবর্ণ ভারতীয়। বহু ভারতবাসী এখানে এসে উপনিবেশ স্থাপন করেছে। রাজপথের নানা স্থানে দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশের লোক, হিন্দু, মুসলমান, পার্সি। দিকে দিকে শূন্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে কত মন্দির ও মসজিদ, এবং তাদের দেখে বুঝতে বিলম্ব হয় না যে ভারতবাসীর সংখ্যা এখানে নগণ্য নয়। এমনকি এখানে ভারতীয় বাজারেরও অভাব নেই। একটি বিখ্যাত চলতি কথা আছে, কোনো ভৃত্যের কাছেই তার প্রভু বীর বলে গণ্য হয় না। বলা বাহুল্য, এ কথা খাটে কেবল মনুষ্য সমাজে, কিন্তু কুকুররা হচ্ছে প্রভুগত প্রাণ, প্রভুই তাদের দেবতা। কাজেই বিদেশে এসে বাঘা তার প্রভুর সঙ্গ ছাড়তে রাজি হয়নি। কুমারের পেছনে পেছনেই রিক্সা এসে উঠেছে। ভালো করে আগ্রাণ নিয়ে সে বুঝতে পেরেছে এ দেশ তার কাছে মোটেই নতুন নয়। এখানে বাতাসে বাতাসে মিশিয়ে আছে পুরাতন অ্যাডভেঞ্চারের গন্ধ। তার মনের ভেতরে জেগে উঠল বোধ করি নতুন নতুন সম্ভাবনার ইঙ্গিত, কারণ লাঙুল পতাকা উত্তোলন করে উদগ্র উৎসাহে সে চিৎকার করতে লাগলো ঘেউ ঘেউ করে। কমল হচ্ছে দলের মধ্যে সকলের ছোট। সে এর আগে আর কখনো আফ্রিকায় আসেনি বটে, কিন্তু পর্যটকদের পুস্তকে এখানকার বহু রোমাঞ্চকর কাহিনী পাঠ করেছে। তার কাছে আফ্রিকা হচ্ছে এক বিচিত্র রোমান্সের দেশ, যেখানে দিকে দিকে শোনা যায় সিংহ, গন্ডার, হাতি, হিপো আর গরিলার গর্জন। যেখানে জঙ্গলে জঙ্গলে বাঁচতে থাকে জুলু হন্টেড ও মাসাই প্রভৃতি অসভ্য যোদ্ধাদের রণদামামা। যেখানে পথে বিপদে পদে পদে
অতর্কিতে হয় ভয়াবহ বিপদের আবির্ভাব। কাজী এখানে এসেও সেই নিত্য পরিচিত নাগরিক দৃশ্য এবং একান্ত সাধারণ পোষ মানা মনুষ্য জাতীয় জীবদের একঘেয়ে জনতা দেখে সে মোটেই তৃপ্ত হতে পারলে না। হতাশভাবে বললে, মজির রোলা, এখানে এসে মনে হচ্ছে না তো আমার স্বপ্নে দেখা আফ্রিকা এসে হাজির হয়েছি। এই যে দেখছি বাংলাদেশের মফস্বলের কোনো শহরের মতো একটা জায়গা। রোলা মুখ টিপে হেসে বললেন, এখান থেকে আমরা যাব এর হচ্ছে একটা বড় শহরে, নাম তার নাইরোবি। সেটা হচ্ছে কেনিয়ার রাজধানী। কমল মুখ ভার করে বললে, তাহলে কি আমরা এই আফ্রিকা এসেছি শহরের পর শহর দেখবার জন্যই? আপাতত তাই বটে কমলবাবু। প্রথমে আমাদের গোড়াবাদটা এগিয়ে চলতে হবে। আমাদের সঙ্গে থাকবে অনেক লটবহর, তাঁবু, মোটর, লরি, আগ্নেয়াস্ত্র, একদল আসকারি। আসকারি আবার কি? এখানে আসকারি বলে সিপাই আর পাহারাওয়ালাকে। কোথায় তারা? ভারতবর্ষে থাকতেই যথাসময়ে তার বার্তা পাঠিয়ে আমার এজেন্টকে সমস্ত ব্যবস্থা করে রাখতে বলেছি। এখনই ব্যস্ত হবেন না। অজ্ঞাত আফ্রিকার বুকে ঝাঁপ দেওয়ার আগে যথাস্থানেই সব হাজির থাকবে। কিঞ্চিত আশান্বিত হয়ে কমল বললে, তাহলে এখনো অজ্ঞাত আফ্রিকার অস্তিত্ব আছে? রোলা বললেন, এখনো আছে কমলবাবু, এখনো আছে। কাপড়ের ধারে ধারে থাকে যেমন পার, আফ্রিকার চার প্রান্তেই আছে তেমনি সভ্যতার বসতি। কিন্তু তার অন্তঃপুর হচ্ছে এমন বিরাট যে সেখানে কোথায় কি হচ্ছে আর কি না হচ্ছে আজও কেউ নিশ্চিন্ত রূপে সে সন্ধান রাখতে পারে না। এই তো সবে প্রস্তাবনা, এর মধ্যে অতিষ্ঠ হয়ে উঠছেন কেন? বুঝতে পারছি কমলের মতন আপনারও এরই মধ্যে অতিষ্ঠ হয়ে উঠবার চেষ্টা করছেন। সুতরাং যথাসম্ভব সংক্ষিপ্তভাবেই প্রাথমিক পথের বর্ণনা দিয়ে আমরা মূল ঘটনাক্ষেত্রে প্রবেশ করবার জন্য প্রস্তুত হব। দিন দুই মোম্বাসার দুঃসহ কাঠফাটা উত্তপ সহ্য করেও অবশেষে তারা ট্রেনে চড়ে নাইরোবির দিকে যাত্রা করলে। দুই দিকে দেখা যাচ্ছে রৌদ্রাজ্জ্বল তৃণাচ্ছাদিত বিস্তীর্ণ প্রান্তর, ঝোপঝাপ বন জঙ্গল এবং মাঝে মাঝে ধূসর পাহাড়। সেখানে বিচরণ করছে হরিণ, উটপাখি, জেব্রা ও জিরাফের দল। এক জায়গায় খানার ধারে দাঁড়িয়ে জলপান করছিল একটি চিতাবাঘ। ছোটন্ত ট্রেনের দিকে মুখ তুলে দাঁড়িয়েই সে দৌড় মারলে একটা ঝোপের ভেতরে অদৃশ্য হয়ে গেল। বিমল বললে, কুমার, মনে আছে প্রথমবারে এ অঞ্চলে এসে কি বিস্ময়কর দৃশ্য দেখেছিলাম? সে যেন নানা জাতের জীবজন্তুর বিপুল শোভাযাত্রা। কুমার বললে, হ্যাঁ, এক জায়গায় ট্রেনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল একটা, দুটো নয়, এক দল সিংহ। বিমল বললে, এখানকার জীবরাজ্যকে ক্রমেই ধ্বংসের মুখে পাঠিয়ে দিচ্ছে সভ্যতা আর আগ্নেয়াস্ত্র। আজ যা দেখছি দুদিন পরে তাও আর থাকবে না। তারপর সুদূরে রহস্যময় কুয়াশা মাখা নীল বর্ণের ভেতর থেকে ধীরে ধীরে আত্মপ্রকাশ করতে লাগল একটি রৌদ্র বিদত পর্বতের মেঘভীতি সমুজ্জ্বল তুষার মুকুট। কমল সবিস্ময়ে বললে, দারুণ গ্রীষ্মের কবলে ছটফট করছিলাম, এখন এই যে দেখছি বরফের পাহাড়। বিনয়বাবু বললেন, হ্যাঁ, ওর নাম কিলিম্যাঞ্জারো। রামহরি বললে, এটা হচ্ছে এখানকার হিমালয়। বাবা মহাদেব এদিকে বেড়াতে এলে এখানে গিয়ে ওঠেন। এই বলে সে ভক্তি ভরে দুই হাত যুক্ত করে বাবা মহাদেবের উদ্দেশ্যে ঘন ঘন প্রণাম করতে লাগল। কিছুক্ষণ পরে কমল আবার সাগরে বলে উঠল, দেখুন দেখুন, আবার একটা বরফের পাহাড়। রোলা বললেন, হ্যাঁ, মাউন্ট কেনিয়া। মাথায় তুষারের গম্বুজ থাকলেও এ হচ্ছে আগ্নেয় পর্বত। কিলিম্যাঞ্জারোর চেয়ে 2000 ফুট নিচু। ওরই বুকের ভেতরে আছে আফ্রিকার বহু হ্রদ আর নির্ঝরের মূল। দুই চক্ষু বিস্ফারিত করে রামহরি বললে, বাবা, এই দেশে একটা নয় দুটো হিমালয় আছে। অবশেষে ট্রেন এসে থামল কেনিয়ার রাজধানী নাইরোবির সুনির্মিত আধুনিক রেল স্টেশনে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কামরা থেকে নামল শ্বেতাঙ্গ যাত্রীর দল এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কামরায় ছিল
যথাক্রমে ভারতীয় ও আফ্রিকার দেশীয় যাত্রীরা। গাড়ি থেকে নেমে পড়ে কমল দীর্ঘশ্বাস ত্যাগ করে বললে, শুনেছিলাম আফ্রিকা হচ্ছে পশুরা সিংহের স্বদেশ, কিন্তু হায় রে, এতখানি পথ পার হয়ে এলাম, তবু পশুরাজের একগাছা লেজের ডগাও তো দেখতে পেলাম না। রোলা বললেন, প্রায় অর্ধ শতাব্দী আগে ম্যাপে নাইরোবির নাম খুঁজে পাওয়া সহজ ছিল না। তখন এই জায়গা ছিল সিংহদের শখের বেড়াবার জায়গা। শহরের প্রত্যান হবার অনেক পরেও বড় বড় রাস্তায় বিচরণ করত সিংহের দল। তাদের ভয়ে রাত্রে কেউ বাড়ির বাইরে পা বাড়াতে ভরসা করত না। বাড়ির ভেতরের থেকেও গৃহস্থদের শান্তি ছিল না, কারণ সিংহরা খাবারের লোভে বারান্দায় উঠে ঘরের দরজা ঠেলাঠেলি করত। শহরের সিংহের কবরে মৃত কয়েকজন শ্বেতাঙ্গদের কবর এখনো পাওয়া যায়, কিন্তু সেদিন আর নেই। আজকের নাইরোবি হচ্ছে যে কোনো সভ্য দেশের উপযোগী সম্পূর্ণ আধুনিক নগর। সিংহেরা আধুনিক সভ্যতার পক্ষপাতী নয়, তারা ঘৃণা ভরে এই অঞ্চল ছেড়ে সরে পড়েছে। বাসিন্দারা এখন রাস্তায় শুয়ে ঘুমাতে পারে। এমন সময় স্টেশনের জনতার ভেতর থেকে একটি লোক বেরিয়ে এসে রোলাকে অভিবাদন করলে। লম্বায় সে প্রায় 6 ফুট 3 ইঞ্চি, গঠন অত্যন্ত বলিষ্ঠ, বর্ণ ঘোর কৃষ্ণ, পরনে খাকি রঙের কোট, প্যান্ট ও জুতো। রোলা বললেন, গেলবারে এ ছিল আমার সাফারির ঝর্দার, এর নাম কামাতি, যাতে কিকু অত্যন্ত বিশ্বাসী। কমল সুদালে, সাফারি কাকে বলে? রোলা বললেন, লটবহরবাহী কুলির দল। রোলা স্থানীয় ভাষায় কামাতির সঙ্গে আলাপ করতে লাগলেন। দেখতে দেখতে তার মুখে চোখে ফুটে উঠল কেমন একটা দুশ্চিন্তার চিহ্ন। বিনয়বাবু বললেন, মসিয়া রোলা, আপনি কি কোনো অশুভ খবর পেয়েছেন? রোলা উৎকণ্ঠিত স্বরে বললে, হ্যাঁ, অশুভ খবর, অত্যন্ত অশুভ খবর। গতকালও আর এক দল শ্বেতাঙ্গ কঙ্গোর প্রদেশের দিকে যাত্রা করেছে। এই জন্য আমাদের ব্যস্ত হবার কোনো কারণ আছে? নিশ্চয়ই আছে। আমাদের মতো তাদেরও গন্তব্যস্থান হচ্ছে মিকোনো পর্বত। বড়ই দুঃসংবাদ, বড়ই দুঃসংবাদ। দুঃসংবাদ শুনে বিমল নীরব হয়ে রইল। তারপর কুমার বললে, দেখছেন মসিয়া রোলা, শেষটা আমাদের অনুমানই সত্য হয়ে দাঁড়ালো। রোলা মাথা চুলকোতে চুলকোতে বললে, তাই তো দেখছি। মনুষ্য চরিত্রে আমার চেয়ে আপনাদের অভিজ্ঞতা বেশি, এটাও বুঝতে পারছি। কিন্তু কথা হচ্ছে যে, গেল যারা মিকেনো পর্বতের দিকে যাত্রা করেছে তারা কারা? কামাতি, গেলবারে তুমি তো আমাদের দলে ছিলে, সবাইকেই তুমি চেনো, এরা কি তারাই? কামাতি মাথা নেড়ে বললে, না কর্তা, এদের কাউকে আমি চিনি না, কিন্তু এ খবর পেয়েছি এরা আপনাদের কথা জানে। কুমার বললে, আমার বিশ্বাস একদল রত্নরবী মানুষ ফ্রান্সে আপনার ওই 100 ক্যারেট হীরাখানার ইতিহাস জানতে পেরেছে। বিমল বললে, হ্যাঁ, তারা ধরে নিয়েছে ওই হীরকের জন্মভূমি আবিষ্কার করবার জন্যই এবার দেশ ছেড়ে আপনি বেরিয়ে পড়েছেন। হয়তো আমাদের পেছনে পেছনেই আছে তাদের চর, কিন্তু শেষ পর্যন্ত পণ্ড হবে তাদের সমস্ত আশা ভরসা। হীরা মানিকের লোভে আমরা আসিনি, খুব সম্ভব হীরার খনির সন্ধানও আমরা পাব না। বিনয়বাবু চিন্তিত মুখে বললেন, বুড়ো বয়সে জঙ্গলে ঢুকে খুন খারাপি কাণ্ডে যোগ দিতে আমার মন চাইছে না। তুমি কি বলো রামহরি? বাঘার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রামহরি বললে, আমিও তো ওই কথাই বলি বাবু, কিন্তু আমাদের খোকা বাবুর কথা বাদ দিন, চোরা না শুনে ধর্মের কাহিনী। কমল বললে, ধর্মের কাহিনী শুনবার জন্য এত তোড়জোড় করে সাগর পার হয়ে আমরা এখানে আসিনি রামহরি। আসুক সিংহ, আসুক ঘণ্টার, আসুক দলে দলে শত্রু, আমরা কারো তোয়াক্কা রাখি না। বিনয়বাবু ধমক দিয়ে বললেন, থামো বাচাল গোয়ার কোথাকার, ফাঁকা ঢেকির শব্দ বেশি। রোলা বললেন, বিনয়বাবু, আপনি কি ভয় পাচ্ছেন? কুমার হাসতে হাসতে বললে, বিনয়বাবু ভীরু নন মসিয়ে রোলা, তিনি হচ্ছেন আমাদেরই দলে, কিন্তু আমাদের চেয়ে সাবধানী। বিমল বললে,
মসিয়ে রোলা, গেলবারে যে বন্ধুর সঙ্গে আপনি মিকেনো পর্বতে গিয়েছিলেন তার নাম কি? ক্লেমা। আপনি কি ভাবছেন বুঝেছি? না, এবারে যারা মিকেনোর দিকে যাচ্ছে ক্লেমা নিশ্চয়ই এদের দলে নেই। মিকেনো সম্বন্ধে আমার চেয়ে সে কম বিশেষজ্ঞ নয়, আর হীরাখানার কথা ঘুণাক্ষরেও তাকে টের পেতে দিইনি। আমার দৃঢ় বিশ্বাস এবারে যারা যাচ্ছে তারা হচ্ছে নতুন লোক। তারা জানে না ঠিক কোনখানে গিয়ে আমরা হীরাখানা পেয়েছি, তাই আমাদেরই মুখাপেক্ষী তারা। আপনারা একটু অপেক্ষা করুন, কামাতির কাছ থেকে সব কথা আমি আরও ভালো করে জেনে নিই। রোলা একটু তফাতে গিয়ে কামাতির সঙ্গে স্থানীয় ভাষায় কথা শুরু করে দিল। বিমল ও কুমার মালপত্র তদারক করতে লাগলো। রামহরিকে নিয়ে বিনয়বাবুও ওই দিকে গিয়ে দাঁড়ালেন। তাদের দুজনেরই মুখ রীতিমতো বিরক্ত। কমল বেচারা কোনো জুটি না পেয়ে বাঘার কাছে গিয়ে বললে, আয় রে বাঘা, আমরা দুজনে একটু গল্প করি। বাঘা ল্যাজ নেড়ে তার দিকে মুখ তুলে তাকিয়ে বললে, ঘেউ। তোর ওই ঘেউ মানে কি রে বাঘা? বাঘা পেছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠে সামনের দুই থাবা বাড়িয়ে কমলের হাঁটু জড়িয়ে ধরে বললে, ঘেউ 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 ঘেউ। একবারে বদলে 4 বার ঘেউ? তবু মানে কিছু তো বোঝা গেল না। ওদিকে খানিক পরে কামাতির সঙ্গে কথা বলে রোলা যখন ফিরে এলেন, তখন তার ভাবভঙ্গি দেখাচ্ছিল অত্যন্ত উত্তেজিত। কুমার বললে, মসিয়ে রোলার মুখ দেখে মনে হচ্ছে এইবারে উনি আরও একটা রোমাঞ্চকর গল্প ফেঁদে বসবেন। রোলা বললেন, ঠিক তাই কুমারবাবু, ঠিক তাই। তবে একটা নয়, 2টো গল্প। যথা? একে একে বলবো। এবারে যারা মিকেনো পর্বতে যাচ্ছে তাদের নায়কের নাম জোফার। কে সে মহাপুরুষ? ফ্রান্সের এক কুখ্যাত দস্যু দলপতি, প্রাণদণ্ডে দণ্ডিত ফেরারি আসামি। তার সঙ্গে আছে আরও 10 জন ইউরোপীয়, নিশ্চয়ই তাদের কেউই মহাত্মা নয়। আর আছে 20 জন দেশীয় আশকারী, তাদের সাফারিতেও আছে 2 ডজন কুলি। মোট 55 লোক। বিমল, শুনছ? শুনছি বই কি। বসিয়ে রোলা, আমাদের লোকসংখ্যা কত হবে? আমরা 6 জন, আশকারী 12 জন আর কুলি 30 জন, সব শুদ্ধ 48 জন লোক। যদি মারামারি বাঁধে তবে সংখ্যায় তারা খুব বেশি হবে না। তা হবে না, কিন্তু আমার বিশ্বাস মারামারি বাঁধলে 2 দল থেকে নিরীহ কুলিরা তাদের দূরে সরে দাঁড়াবে। আপনার বিশ্বাস বোধহয় ভ্রান্ত নয়। সেক্ষেত্রে 31 জন শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাদের 18 জনকে। তা সেজন্য আমাদের ভয় পাওয়ার কারণ নেই। রোলা এবার চিন্তিত মুখে বললেন, কিন্তু ভয় পাওয়ার আরেকটা কারণ আছে। আবার কি কারণ? আপনি কেনিয়ার মোমো আন্দোলনের কথা শুনেছেন? আগে হ্যাঁ, খবরের কাগজে পড়েছি। শ্বেতাঙ্গদের বিরুদ্ধে এই মোমো আন্দোলন। কিকিউ জাতের অনেক লোক এই আন্দোলনে যোগ দিয়েছে। আপনার ওই কামাথিও ওই জাতে কুকিউ। হ্যাঁ, যদিও কামাতি ওই দলে যোগ দেয়নি, তবু মোমো আন্দোলনের সব কথাই সে জানে। সমস্ত কেনিয়ার প্রদেশেই জ্বলছে এখন দারুণ অশান্তির আগুন। তারই খানিকটা শিখা ঘটনাক্রমে ছড়িয়ে পড়েছে আমরা যেদিকে যাচ্ছি সেই দিকে, অর্থাৎ উগান্ডা কঙ্গোর সীমান্ত প্রদেশে। মোমো আন্দোলনকারীদের একটা ভাঙা দল ইংরেজদের তাড়াকে পালিয়ে এসে ওখানকার পাহাড় জঙ্গলের ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছে। তারা নাকি মারমুখো হয়ে আছে, তাদের ত্রিসীমানা যাওয়া এখন নিরাপদ নয়। মসিয়ে রোলা, আমি শুনেছি এই বিদ্রোহীদের যত রাগ ইংরেজদের ওপরেই। আপনিও শ্বেতাঙ্গ বলে আপনার যদি ভয় হয়, তবে ছদ্মবেশ ধারণ করে চটপট ভারতীয় হয়ে পড়ুন না। রোলা মাথা নাড়িয়ে বললে, না বিমলবাবু, ব্যাপারটা অত সহজে উড়িয়ে দেওয়ার নয়। খুব সংক্ষেপে কিছু কিছু কথা বলি শুনুন। কেনিয়া প্রদেশে কৃষ্ণাঙ্গ জাতির লোকসংখ্যার তুলনায় ইউরোপীয়রা তুচ্ছ, অর্থাৎ 55 লক্ষের ভেতরে মাত্র 42,000। এই সংখ্যায় নগণ্য শ্বেতাঙ্গরা অধিকাংশ ভালো জমি জোর করে নিজেদের দখলে রেখেছে। এখানে খুব ফলা করে কফির চাষ হয়। শ্বেতাঙ্গরা হাজার হাজার কফির চারা বপন করতে পারে, কিন্তু কৃষ্ণাঙ্গদের 100-এর বেশি চারা বপন করবার অধিকার নেই।
ইংরেজরা এখানে নিরঙ্কুশ প্রভু, আফ্রিকানরা হুকুমের দাস মাত্র। তাদের জন্ম যেন কেবল কুলির মতো খেটে মরবার জন্যই। রাজকার্যে শিক্ষিত আফ্রিকানরাও ইংরেজদের ছায়ার পাশেও দাঁড়াতে পারে না। কেনিয়ায় কয়েক জাতের আফ্রিকান বাস করে, কিন্তু তাদের মধ্যে প্রধান হচ্ছে কিকিউ জাতের লোকেরা। তারা অধিকতর শিক্ষিত, সংখ্যাতেও প্রায় 10 লক্ষ। তারা স্বদেশে প্রবাসীর মতো কৃতদাসের মতো থাকতে রাজি নয়। নেও তো ধর্ম তো নিজেদের যা প্রাপ্য তারা তা আদায় করে নিতে চায়, এবং এই নিয়েই তাদের সঙ্গে ইংরেজদের বিরোধ বেঁধেছে। কিকিউদের বহু লোক মোমো আন্দোলনে যোগ দিয়ে ঘোষণা করেছে, ইংরেজদের কেনিয়া ছাড়তে হবে, আমাদের প্রাপ্য জমি ফিরিয়ে দিতে হবে, আমাদের স্থায়িত্ব শাসন দিতে হবে, আমাদের স্বাধীনতা দিতে হবে। ইংরেজরা একেবারেই নারাজ। বিদ্রোহীরা করেছে অস্ত্র ধারণ। ইংরেজরা নির্বিচারে কিকিউ জাতির উপরে সশস্ত্র অত্যাচার চালিয়েছে। গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, নারী, বৃদ্ধ ও নিরস্ত্রদের ক্ষমা করছে না। যারা মোমো আন্দোলনে যোগ দেয়নি, সন্দেহক্রমে তাদেরও দলে দলে গুলি করে মেরে ফেলছে। বিদ্রোহীরাও দম্বার পাত্র নয়, তারাও প্রতিশোধ নিচ্ছে সদচ্ছদ যে কোনো উপায়। যেখানে সুযোগ পাচ্ছে ইউরোপীয়দের হত্যা করছে। ইংরেজরা বিলেত থেকে অসংখ্য সৈন্য আমদানি করেছে। তাদের সঙ্গে আছে বড় বড় কামান আর বোমারু বিমান প্রভৃতি। বিদ্রোহীরা তাই সম্মুখ যুদ্ধে তাদের সঙ্গে শক্তি পরীক্ষা করে না, তারা করে গেরিলা যুদ্ধ। বেগতিক দেখলেই তারা জঙ্গলে পাহাড়ে গা ঢাকা দেয়। এইরকম একটা পলাতক দল কোনো গতিকে উগান্ডা কঙ্গলে জঙ্গলে এসে লুকিয়ে আছে। কামাথির মতে তাদের দলে আছে প্রায় 500। বিমলবাবু, একদিকে দস্যু সর্দার জোফার আর একদিকে 500 মোমো বিদ্রোহী, মাঝখানে পড়ে আমাদের অবস্থা হবে কিরকম আন্দাজ করতে পারছেন কি? এমন সব সম্ভাবনার কথা আগে জানলে আপাতত আমি এই পদে পদার্পণ করতুম না। বিমল কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর বললে, কিন্তু ভারতীয়দের ওপরে মোমো বিদ্রোহীদের আক্রোশ নেই তো? বিনয়বাবু বললেন, বিমল, তোমার এ কথার মানে হয় না। মোমো বিদ্রোহের সব খবরই আমি রাখি। এই কেনিয়া এসে বাধা বেঁধেছে হাজার হাজার ভারতীয় ব্যবসায়ী। তাদের অনেকেই এখানকার স্থায়ী বাসিন্দা। তাদের মধ্যে আবার এক শ্রেণীর নির্বোধ লোক আছে, যারা 200 বছর ইংরেজদের অত্যাচার সহ্য করেও আজ স্বাধীন হয়ে সে দুর্দশার কাহিনী ভুলে গেছে। কেনিয়ার স্বাধীনতা যুদ্ধে যোগ না দিয়েও তারা নিরপেক্ষ হয়ে থাকতে পারত, কিন্তু দুঃখের বিষয় তারা তা করেনি। তারা অত্যাচারী ইংরেজদের সঙ্গে কোনো কোনো বিষয়ে সহযোগিতা করতেও কুণ্ঠিত হয়নি। ফল হয়েছে অত্যন্ত খারাপ। বিদ্রোহীরা ভারতীয়দের শত্রু বলে ভাবতে শুরু করেছে। ইতিমধ্যেই কয়েকজন ভারতীয় তাদের হাতে মারা পড়েছে। মতিউরওয়ালা, তাই নয় কি? ঠিক তাই বিমলবাবু, বিদ্রোহীদের কবলে পড়লে ভারতীয় বলে আপনারাও রেহাই পাবেন না। বিমল বললে, সব বুঝলুম। কুমার, তোমার মত কি? কুমার দৃঢ় কণ্ঠে বললে, আমরা এত দূরে এসেছি কিসের জন্যে? তুচ্ছ হীরক, যা খেয়ালি ধনির কাছে পরম ঐশ্বর্যের মতো, তার লোভে নয়। আমরা এসেছি অ্যাডভেঞ্চারের জন্যে, নতুন দেশ দেখবার জন্যে, পৃথিবীর অজানা আদিবাসীদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। উদ্দেশ্য সিদ্ধ না হলে ফিরে যাব না, এই আমার প্রতিজ্ঞা। বিমল বললে, বলা বাহুল্য, আমিও তোমার কথায় সায় দিই। বাধার, বিপদ আর মৃত্যুকে ভয় করা আমাদের কোষ্ঠীতে লেখেনি। শক্তির ওপরে গণ্য করি আমি বুদ্ধিকে। আসে যদি শত্রু, বুদ্ধি বলে করব শত্রু সংহার। আমার মূলমন্ত্র, আগে চলো, আগে চলো ভাই। কমল হাততালি দিয়ে বলে উঠল, ধন্য বিমলদা, সাধু কুমারদা। বিনয়বাবু চোখ রাঙিয়ে বললেন, কমল, আবার? বিমল বললে, বসিয়ে রোলাম, আমাদের আস্কারির দল সাফারি আর লটবহর কোথায় আছে? উগান্ডা কঙ্গোর সীমান্তে ভেহুঙ্গি গ্রামে। উত্তম, তাহলে আর মাথা ঘামানো নয়, চলুন সবাই ভেহুঙ্গির দিকে। আহা, কি সুন্দর ভেহুঙ্গি! একে বলতে হয় লীলাবতী প্রকৃতির মনোহর নাচঘর। তার মস্ত রঙ্গমঞ্চ সাজানো পূর্বে উগান্ডা থেকে পশ্চিমে কঙ্গোর সীমান্ত পর্যন্ত। দিকে দিকে পাহাড়ের পর পাহাড়, সবুজে ছাওয়া উপত্যকা, মনোরম শৈলবীথিকা, শস্যবোনা ক্ষেত্র, নীলিমা মাখানো হ্রদ, বেণুবনের সারি এবং দূরে দূরে পরে পরে যেন প্রহরায় নিযুক্ত মরা আগ্নেয়গিরির তুঙ্গশিখর। তাদের নাম সিবিউনিও,
মুহাপুরা, মুহাইঙ্গা। সূর্যাস্তের সময় চোখে জাগে মহিমময় বনাঢ্য দৃশ্য। আবার তুষার মুকুট পরা অথচ অগ্নিগর্ভ জ্যান্ত পাহাড়ও আছে, নাম তার নিয়ামজিলেরা। সূর্যের পর চন্দ্র বিদায় নিলেও পৃথিবী থেকে সে তিমিরা বন্ধনে মুখ ঢাকতে দেয় না। নৈশ আকাশকে করে রাখে আলোয় আলোময়, এবং সেই সমুজ্জ্বল আকাশের তলায় গভীর রাত্রির মৌনব্রত ভেঙে দেয় বিনিদ্র ব্রণ গ্রামবাসীদের মুখর সব দামামা। দূর দূরান্ত থেকে হাওয়ায় ভেসে আসে তাদের রহস্যময় দ্রিমি দ্রিমি ধ্বনি, যেন প্রাগৈতিহাসিক আদিম আফ্রিকার মৃত্যুহীন ভাষা। এমন সব দৃশ্যের ভেতর দিয়ে বিমল ও কুমার প্রমুখ যাত্রা করেছে, যাদের বর্ণনা দিতে গেলে আমাদের গল্প বলা বন্ধ হয়ে যাবে। তাই প্রাকৃতিক বৈচিত্র্যের কথা শিকায় তুলে রেখে এখন গল্পকথাই শুরু করি। সবাই যেখান দিয়ে চলেছে তার উত্তরে আছে এডওয়ার্ড হ্রদ ও দক্ষিণে কিভু হ্রদ। যতক্ষণ যাচ্ছিল কেনিয়া ও উগান্ডা প্রদেশের ভেতর দিয়ে, ততক্ষণ তারা আধুনিক সভ্যতার স্বাধীন্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েনি। কিন্তু এইবারে সকলে এসে পড়ল যেন আদিম পৃথিবীর বন্য জীবনের নির্যাতনার মধ্যে। কোথাও মানুষের কণ্ঠস্বর শোনা যায় না, কিন্তু হিংস্র জন্তুদের অস্তিত্ব অনুভব করা যায় যত্রতত্র। বনভূমির জঙ্গল ভেঙে মাটি কাঁপিয়ে চলে যায় হাতির পাল ও হিপোর দল। গাছে গাছে লাফালাফি করে বেড়ায় ছোট বড় নানা জাতের বানররা। একদিন দেখা গেল একদল শিম্পাঞ্জিও। রাত্রে শোনা যায় বনে বনে পশুপতি সিংহদের কণ্ঠে মেঘ গর্জনের অনুকরণ এবং ছিচকে চোর হায়নাদের হাস্যধ্বনি। কোনো কোনো দিন সকালে উঠে মাটির ওপরে দেখা যায় অতি সাবধানী চিতাবাঘের থাপার দাগ। বুড়ঙ্গ নামে একটি পাহাড়ের জায়গায় তাঁবু ফেলা হয়েছে। অনেক তফাতে মাঝে মাঝে রয়েছে বনবাসী কৃষাণদের সাম্বা বা শস্যক্ষেত। এখানে ওখানে ছোট ছোট গাছের ঝাড় ও ঝোপঝাপ। একটা অজানা পত্রহীন গাছে ফুটে রয়েছে থোকা থোকা রক্তরঙা ফুল, এবং বহু বহু দূরে নিম্নভূমিতে সূর্য কিরণে চকচক করে উঠছে কিভু হ্রদের নীল জল। চায়ের পালা সাঙ্গ হওয়ার পর রামহরি মধ্যাহ্ন ভোজনের জন্য রান্নাবান্নার আয়োজনে নিযুক্ত হয়েছে। কমল এসে বললে, রামহরিদা, আজ টাটকা মাংস খাবার স্বাদ হয়েছে। রোজ রোজ কি টিনে প্যাক করা মাংস খেতে ভালো লাগে? রামহরি বললে, শোনো একবার ছেলের কথা, এই বন মানুষের দেশে কি হুট বললেই টাটকা মাংস পাওয়া যায় নাকি বাপু? টাটকা মাংস খাবে তো বন্দুক নিয়ে বনের ভেতরে যাও, হরিণ কি পাখি মেরে আনো। কমল বললে, আরে দেখ, সে পথে বন্ধু, তুমি কি জানো না পাছে শত্রুরা টের পায়, সেই ভয় আপাতত আমাদের বন্দুক ছুটতে মানা। আর তবে আবার টাটকা মাংস খাবার আবদার ধরেছ কেন দিকে? কমল বললে, টাটকা মাংসের ভাব নাকি, কাছেই তো দেখলাম চাষাদের হেমা রয়েছে, সেখানে গেলে কি কিকু নিদেন পক্ষে কুণ্ডুরু খোঁজ পাওয়া যাবে না? রামহরি দুই চক্ষু বিস্ফারিত করে বললে, ও কমল বাবু, বনে বনে ঘুরে তোমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি গো? হেমা, কুকু, কুন্ডু, এসব কি মাথা মুন্ডু বকছো? কমল এবার খিলখিল করে হেসে উঠে বললে, রামহরি হে, এদেশি ভাষায় হেমা বলতে কুড়ে ঘর, কুকু বলতে মুরগি, আর কুন্ডু বলতে ভেড়া বোঝায়। রামহরি রেগে গিয়ে বললে, আর যাও যাও, আর পাকামি করতে হবে না। আমাকে কি আফ্রিকায় কাপড়ি ভূতে পেয়েছে যে আমার কাছে ওইসব মিষ্টি ছাড়ার কথা কপচাতে এসছো? ওদিকে তাঁবুর ভেতরে বসে রোলা, বিনয়বাবু, বিমল ও কুমার। বিনয়বাবু বলছিলেন, মশিয়ে রোলা, কামাতির খবর বোধহয় ঠিক নয়। আমরা এতখানি পথ এগিয়ে এলাম, ডাকাত জোফারদের কোনো পাত্তা পাগল না তো। রোলা বললেন, মৃত্যুকে দেখা যায় না, সে আসে আমাদের অজ্ঞাতসারী। কুমার বললে, আমার কিন্তু এই কথা ভেবে অস্বস্তি হচ্ছে, মৃত্যু আছে আমাদের সামনে না পেছনে সেটা পর্যন্ত বোঝা যাচ্ছে না। বিমল বললে, ধরে নাও মৃত্যু আছে আমাদের সঙ্গে সঙ্গে, একটু যদি অসাবধান হও তারপর আর অনুতাপ করবারও ফুরসত পাবে না।
সেদিনই রাত্রি নিয়ে এলো বিপদের প্রথম সংকেত। অন্ধকারে চারিদিক ঝাঁঝা করছে, তাঁবুর মধ্যে সবাই নিদ্রায় অচেতন। অগ্নিকুণ্ডের ধারে বসে ঢুলছে কেবল একজন প্রহরী। আচম্বিতে বাঘার ক্রুদ্ধ গর্জন, তারপরেই রাত্রি স্তব্ধতা বিদীর্ণ করে মানুষের কণ্ঠে তীব্র আর্তনাদ, ধস্তাধস্তির শব্দ। চকিতে টুটে গেল বিমল ও কুমারের সতর্ক নির্দেশ। কুমার, কুমার, আমি উঠেছি। বাঘার চিৎকার, কারা ধস্তাধস্তি করছে। বাইরে চলো, ওইদিকে। বাইরে টর্চের আলো ফেলে দেখা গেল অভাবিত দৃশ্য। মাটির উপরে চিৎপাট হয়ে পড়ে ছটপট করছে একটা মনুষ্য দেহ, এবং বাঘা রয়েছে তার গলা কামড়ে ধরে বুকের উপরে চেপে বসে। ততক্ষণে রোলা, রামহরি, বিনয়বাবু, কমল, কামাতি এবং আরও অনেকে চারিদিক থেকে ছুটে এলো। সকলে মিলে বাঘার কবল থেকে রক্ষা করলে লোকটাকে। যদিও তার কণ্ঠদেশটা রক্তাক্ত হয়ে উঠেছে, তবু পরীক্ষা করে দেখা গেল সে যতটা ভয় পেয়েছে ততটা আহত হয়নি। রোলা বললেন, একে তো আমাদের দলের লোক বলে মনে হচ্ছে না। কামাতি বললে, না কর্তা, এ হচ্ছে ওয়াহু-টু জাতের লোক, কাপুরুষের অ্যাক্সেস। এত রাতে লোকটা কেমন করে এখানে এলো? বিমল বললে, রাত 2টো বেজে গেছে। এমন সময় এই মারাত্মক অরণ্যে কেউ শখ করে বেড়াতে আসে না। নিশ্চয়ই এই লোকটা হয় চোর, নয় গুপ্তচর। কুমার বললে, চোর তত বিপজ্জনক নয়, কিন্তু গুপ্তচর হচ্ছে ভয়াবহ জীব। আমরা এর ভাষা জানি না, কেমন করে এর পরিচয় পাব? রোলা বললেন, ওয়াহুটুদের ভাষা আমিও বুঝি না, তবে এখনই আমি সেই ব্যবস্থা করছি। কামাতি, কর্তা, কামাতি, এই লোকটা চোর কি গুপ্তচর বুঝতে পারছি না। যেমন করে পারো তুমি এর পেটের কথা আদায় করে নাও। পারবে? খুব পারবো কর্তা। বলেই কামাতি তার কোমরে ঝুলানো খাপ থেকে ফস করে শানিত পাঙ্গাখানা বার করে ফেললে। এদেশে তরবারিকে বলে পাঙ্গা। রোলা বললেন, ও কি, তুমি পাঙ্গা বার করলে কেন? ও কি কেটে ফেলবে নাকি? কামাতি হেসে বললে, না কর্তা, মরা লোক তো কথা কয় না। ওকে পাঙ্গা বার করে ভয় দেখাবো, তবে 2-1 খোঁচাও মারতে পারি। ও যদি ওয়াটুসি জাতের লোক হতো তবে পাঙ্গার খোঁচাকেও পেটের কথা ফাঁস করতো না। কিন্তু ওয়াটু জাতের লোকরা হচ্ছে হায়নার চেয়েও খাপুরুষ, পাঙ্গা দেখলেই সব কবুল করে ফেলবে। রোলা বললেন, উত্তম, আসল কথা যদি আদায় করতে পারো মোটা বকশিস পাবে। কামাতি সেলাম ঠুকে বললে, শান্তা সামা, অর্থাৎ অনেক ধন্যবাদ। কামাতির ওপরে বন্দির ভার অর্পণ করে সবাই আবার ছাউনির ভেতরে গিয়ে বসল। রোলা বললেন, রাত 3:30 বেজে গেছে, আর ঘুমিয়ে কাজ নেই। এখন একটু কফি পেলে মন্দ হতো না। সদা প্রস্তুত রামহরি তৎক্ষণাৎ কফির জন্য জল গরম করতে গেল। বাঘাকে কোলের কাছে টেনে নিয়ে আদর করে তার মাথা চাপড়াতে চাপড়াতে কুমার বললে, দেখছেন মুসিয়ে রোলা, আমার বাঘা হচ্ছে মানুষের চেয়ে হুঁশিয়ার চৌকিদার। হ্যাঁ কুমারবাবু, বাঘাকেও ধন্যবাদ না দিয়ে উপায় নেই। কফির পেয়ালা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কামাতির আবির্ভাব। রোলা শুধলেন, কি সমাচার কামাতি? সমাচার শুভ নয় কর্তা। লোকটা সত্য সত্য এই শত্রুপক্ষের গুপ্তচর। ডাকাত জোফারকে পাঠিয়েছে? হ্যাঁ কর্তা, ও লুকিয়ে আমাদের ভেতরকার খবরাখবর নিতে এসেছিল। তারপর? শত্রুরাই এই পথেই আমাদের পেছনে পেছনে আসছে। তারা কত পেছনে আছে? এই মাইল 3-4। তাদের উদ্দেশ্য কি? বন্দি সেটা জানে না কর্তা। বিমল বললে, বসিয়ে রোলা, শত্রুপক্ষের উদ্দেশ্য আমি কিছু কিছু আন্দাজ করতে পারছি। আমরা পথের ঠিকানা জানি, তারা জানে না। খুব সম্ভব তারা হঠাৎ চড়া হয়ে আমাদের বন্দি করতে চায়। হ্যাঁ বিমলবাবু, আপনার অনুমান বোধহয় ভুল নয়। এখন উপায়?
উপায় খুব তাড়াতাড়ি অর্থাৎ দ্বিগুণ বেগে এগিয়ে যাওয়া। আগে তো মিকেনো পর্বতে গিয়ে পৌঁছয়, পরের কর্তব্য যথাসময়ে স্থির করা যাবে। বুদ্ধি যশং বলং তস্য। বিনয়বাবু বললেন, কিন্তু এই যে রক্তারক্তির উপক্রম, এত হামলার মধ্যে না গিয়ে আমরা যদি আবার ফিরে যাই? রোলা বললেন, শত্রুরা আমাদের পথ আগলে থাকবে, আর ফিরে যাওয়া অসম্ভব। তখনই তাঁবু তোলবার ব্যবস্থা হলো। সূর্যোদয়ের আগেই তারা লটবহর নিয়ে এগিয়ে চলল সদল বলে। চারিদিকে রোদের সোনালি মেঘে ঝলমল করছে। আর শস্যক্ষেত্র নেই। দিকে দিকে দেখা যায় কেবল যেন পরস্পরের সঙ্গে শৃঙ্খলাবদ্ধ ছোট বড় শৈলশ্রেণী, মাঝে মাঝে শ্যামল উপত্যকা, কলরোলে মুখর জনপ্রপাত, মর্মর সঙ্গীতে পূর্ণ বনস্পতি। দূরে তাদের পেছন থেকে আকাশের অনেকটা ছেয়ে দাঁড়িয়ে তুষারমৌলি আগ্নেয় পর্বত, নিয়ামলি যারা। বেলা তখন দুপুর। ঊর্ধ্বশ্বাসে ভীত মুখে ছুটে এসে কামাতি হাঁপাতে হাঁপাতে বললে, কর্তা কর্তা, কেবল পেছনে নয়, আমাদের সামনের পথ বন্ধ। এইমাত্র আমাদের এক অগ্রদূত খবর নিয়ে এসেছে। সামনের পথ দিয়েও ছুটে আসছে মোমো বিদ্রোহীদের মস্ত একটা দল। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল ও কুমারের অ্যাডভেঞ্চার গল্প মানধাতার মুল্লুকের দ্বিতীয় পর্ব। গল্পটা আপনাদের কেমন লাগছে অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।